তো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএস সিসি 5 পেপারটি রয়েছে, অর্থাৎ 5th পেপার আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপারটির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো দেখো, আগে আমরা বোর্ডে কি লেখা রয়েছে একবার দেখে নেব। সিইউ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার ডিএসসিসি 5, এই পেপারটির নাম আদি মধ্যযুগের ভারতের ইতিহাস। এর সময়সীমা দেওয়া আছে 750 থেকে 1206। এই সময়টাই হচ্ছে আমাদেরকে ইতিহাস পড়তে হবে আদি মধ্যযুগের। দেখো, প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস এবং আধুনিক যুগের ইতিহাস, ইতিহাসের এই তিনটি পর্ব রয়েছে আলাদা আলাদা। আমাদের এখানে পড়তে হচ্ছে কিন্তু মধ্যযুগের ইতিহাস। তবে মধ্যযুগের ইতিহাসের প্রথম দিকটা, প্রথম 500 কি 600 বছরের যে ইতিহাস, সেই ইতিহাসটাকে আমরা বলি আদি মধ্যযুগ। তো এই আদি মধ্যযুগের ভারতের ইতিহাসটুকু আমাদেরকে পড়তে হবে। এটি সিসিএফ সিলেবাস রয়েছে। এই সিলেবাস নিয়ে আমি এখন ক্লাসে তোমাদের সামনে অল্প বিস্তর আলোচনা করব, ডিসকাস করব। তো দেখো, ভারতের যে ইতিহাস সেটি 3 ভাগে ভাগ: প্রাচীন, মধ্য এবং আধুনিক। তা মধ্যযুগ শুরু হচ্ছে 750 থেকে একেবারে 1757 সাল পর্যন্ত। এই বিরাট সময়টা কিন্তু রয়েছে মধ্যযুগ। 750 থেকে 1750, প্রায় 1000 বছর ভারতের ইতিহাসের মধ্যযুগ। তার ভিতরে প্রথম 500 বছর, অর্থাৎ 750 থেকে 1206, এই 500 বছরের ইতিহাসটাকে বলা হয়, প্রথম দিকের এই ইতিহাসটাকে বলা হয় আদি মধ্যযুগ। এই আদি মধ্যযুগের ইতিহাসটা কেমন ছিল, কারা কি কোথায় রাজত্ব করেছে, কোন কোন আঞ্চলিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছিল, সেই সমস্ত ইতিহাস, বা এই সময়কার সমাজ, ধর্ম, অর্থনীতি, রাজনীতি, মানুষের ব্যবসা বাণিজ্য, মুদ্রা, নগরায়ন, কৃষিকাজ, কৃষক, জমিদার, ভূমিসত্ত্ব, খাজনা, সমস্ত দিক নিয়ে আমাদেরকে পড়তে হবে এই টাইম পিরিয়ডটার ভিতরে। টাইম পিরিয়ডটা বোঝার খুব ইম্পর্টেন্ট একটা দিক। 1206 থেকে ভারতবর্ষে মুসলিম শাসন শুরু হচ্ছে। সুলতানি রাজবংশের শাসন শুরু হচ্ছে 1206। সেই পর্যন্ত গিয়েই কিন্তু আমাদের এই পেপারটা শেষ হচ্ছে, 5th পেপার। ঠিক এই জায়গা থেকে তোমাদের আবার 1206-এর পর থেকে আবার 7 পেপারটি শুরু হচ্ছে, অর্থাৎ ডিএসসিসি 7 যে পেপারটি রয়েছে, সেই পেপারটি মধ্যযুগের ইতিহাস, সেটি 1206-এর পরের অংশটা রয়েছে, 1206 থেকে 1757। তাহলে 750 থেকে 1757, এই 1000 বছরের মধ্যে প্রথম 500 বছর আদি মধ্যযুগ, যেটা 5th পেপারে আছে। আর 1206 থেকে 1757 পর্যন্ত এই 500 বছর কি আরো তার বেশি কিছুটা সময়, এই সময়টা রয়েছে মধ্যযুগের ইতিহাস, যেটি তোমাদের 7 পেপারে রয়েছে। এখন এই টোটাল এই সমগ্র 500 বছরের যে ইতিহাসটা আমরা পড়বো, এই ইতিহাসটা তোমাদের সিলেবাসে 4টি ভাগে ভাগ করে দেওয়া আছে, 4টি মডিউলগুলো দেখে নি। আদি মধ্যযুগের ভারত প্রথম, দ্বিতীয় রাজনৈতিক কাঠামো, তৃতীয় রয়েছে কৃষি কাঠামো, 4 রয়েছে ধর্মীয় উন্নয়ন মানে ধর্ম। আদি মধ্যযুগ নিয়ে একটা, রাজনৈতিক কাঠামো, কৃষি এবং ধর্ম, এই 4টি পার্ট নিয়ে তোমাদের সিলেবাসে রয়েছে। এখন আমরা সিলেবাসটাকে খুব সহজভাবে বোঝার জন্য আমরা 750 থেকে 1206, এই 500 বছরে ভারতের ইতিহাসে কোন কোন ঘটনা ঘটেছিল, কোন কোন ঘটনা ক্রম পর্যায় অনুযায়ী পরপর এসেছিল, সেগুলো আমরা একবার রিমাইন্ড করে নেব, বা আমরা একবার স্মরণ করে নেব। এই স্মরণ যদি আমরা করতে পারি, যে ধাপে ধাপে আমরা যদি ভারতের ইতিহাসটাকে দেখি, তাহলেই আমরা সিলেবাসটাকে বুঝতে পারবো, এবং এটাই হচ্ছে সিলেবাসের মূল বিষয়। 750, বাংলাদেশের ইতিহাসে গোপাল সিংহাসনে বসছেন, পাল বংশের সূচনা হচ্ছে 750। এই সময় থেকে আমাদের ইতিহাস, 5th পেপারের ইতিহাসটা শুরু হচ্ছে। 750 গোপাল সিংহাসনে বসেন, এরপর গোপালের মৃত্যুর পর তার পুত্র ধর্মপাল সিংহাসনে বসেন, তারপরে আসে দেবপাল। এরও কিছু পরে আসে সেন বংশ, বল্লাল সেন, হেমন্ত সেন, বিজয় সেন, লক্ষণ সেন। 1206-এ লক্ষণ সেনকে পরাজিত করে এখানে তুর্কি শাসন বাংলাদেশে শুরু হয়। তা এই বাংলাদেশের ইতিহাস যদি আমরা এই সময়টা পড়ি, এই আদি মধ্যযুগের ইতিহাসে শুধু বাংলাদেশের দিকে, তাহলে আমরা পড়বো পাল বংশ এবং সেন বংশ। ঠিক এই সময়ে যদি আমরা সমগ্র ভারতের দিকে তাকাই, বা উত্তর ভারতের দিকে তাকাই, তাহলে কি দেখব? আমরা যদি একটু পিছনে যাই, 750-এর 100 বছর পিছনে যাই, তাহলে দেখব যে 650 সালে আমরা ডিএস 3 পেপারটিতে দেখেছি গুপ্ত সাম্রাজ্যের পতন হচ্ছে
650 খ্রিস্টাব্দে, এবং তার ফলে সারা দেশে একটা কেন্দ্রীয় শক্তি আর থাকে না। একটা সুপ্রিম পাওয়ার ছিল, গুপ্ত সাম্রাজ্য সমগ্র দেশকে শাসন করত, কিন্তু এই গুপ্ত সাম্রাজ্য ভেঙে যাওয়ায় একটা একক কেন্দ্রীয় শক্তির অভাব কিন্তু ভারতবর্ষে সেই সময় দেখা দিয়েছিল। এর ফলে বিভিন্ন অঞ্চলে এক একটা আঞ্চলিক শক্তি, যেগুলো আকারে ক্ষুদ্র, সেই আঞ্চলিক শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে। তা গুপ্ত সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারতে, যেটাকে আমরা আর্যাবর্ত বলি, এই উত্তর ভারতের প্রধান রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল কিন্তু কনৌজ। কনৌজ বলে যে শহরটি বা নগরটি ছিল, সেই কনৌজ। এই কনৌজ এবং পার্শ্ববর্তী থানেশ্বর, এই দুটি অঞ্চলকে শাসন করতেন হর্ষবর্ধন। এবং এই হর্ষবর্ধনের সময়ে তার এক চরম বা ঘোরতর শত্রু ছিলেন শশাঙ্ক, যিনি বাংলাদেশের রাজা ছিলেন। বাংলাদেশের প্রথম স্বাধীন রাজা ছিলেন এই শশাঙ্ক। তা যাই হোক, 650 পরে গিয়ে আমরা দেখবো যে, মানে 650 পরে গিয়ে দেখবো যে শশাঙ্ক মারা গেছেন এবং হর্ষবর্ধনও মারা গেছেন। এই পরবর্তী 100 বছর, মানে 650 থেকে এই 750, এই 100 বছরের ইতিহাস বাংলাদেশের ইতিহাস একটা কলঙ্কজনক অধ্যায়ের ইতিহাস। কারণ এই সময় বাংলাদেশে কোনো রাজা ছিলেন না, ফলে জোর যার মুলুক তার হয়ে গিয়েছিল। দুর্বলের উপরে সবলের অত্যাচার বেড়েছিল এবং সমাজে নানা রকম বিশৃঙ্খলা, অরাজকতা এগুলো দেখা দিয়েছিল। পুকুরে বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, বাংলাদেশের অবস্থা ঠিক তেমনটাই হয়েছিল এই 100 বছর, 650 থেকে 750। 650 থেকে 750 এই সময়টা বাংলাদেশের ইতিহাসে ছিল মাৎস্য ন্যায়, অর্থাৎ মাছের মতো। লামা তারানাথ ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম বলে একটি গ্রন্থে তিনি এই অবস্থাকে গৌড়তন্ত্র বা মাৎস্য ন্যায় বলে বর্ণনা করেছেন। তা যাই হোক, এই মাৎস্য ন্যায়ের অবসান ঘটিয়ে 750 সালে বাংলাদেশে গোপাল সিংহাসনে বসছেন এবং গোপালের হাত ধরে পাল বংশ, পরে সেন বংশের রাজত্ব শুরু হয় এবং 1206 গিয়ে বাংলাদেশে সেন বংশের অবসান ঘটিয়ে এখানে তুর্কি বা ইসলামের যে শাসন, মুসলিম শাসন, সেটি শুরু হয়। এখন আমরা এই সিলেবাসটা, যে যেহেতু 4টে মডিউল রয়েছে, আমরা একটু মডিউল ধরে আলোচনা করি, বেটার হবে। প্রথম পয়েন্ট দেখো রয়েছে আদি মধ্যযুগের ভারত। তা আদি মধ্যযুগের ভারত পড়তে হবে, কি পড়তে হবে? ঐতিহাসিক উৎস, অর্থাৎ আদি মধ্যযুগ নিয়ে যে আমরা জানবো, আমরা পড়বো, আমরা শিখবো আদি মধ্যযুগ সম্পর্কে, সে সম্পর্কে জানতে গেলে আদি মধ্যযুগের যে সমস্ত ইতিহাসের উপাদানগুলো রয়েছে সেগুলো কি। তা আমরা প্রাচীন ভারতে দেখেছি যে ইতিহাসের উপাদান 2 প্রকার হয়, প্রত্নতাত্ত্বিক, সাহিত্যিক। প্রত্নতাত্ত্বিকের মধ্যে লিপি, মুদ্রা, শিলালেখ এগুলো রয়েছে, স্থাপত্য, ভাস্কর্য। আর সাহিত্যিক উপাদানের মধ্যে আবার দেশীয় এবং বৈদেশিক দুটি ভাগ রয়েছে, এবং দেশীয় সাহিত্যের মধ্যে আবার রয়েছে ধর্মগ্রন্থ, বেদ রয়েছে, বা মহাকাব্য, পুরাণ, বা ধর্মনির্ভর সাহিত্য, ধর্ম নিরপেক্ষ সাহিত্য, সংস্কৃত সাহিত্য, জীবন চরিত, আঞ্চলিক সাহিত্য, এগুলো সব নিয়ে কিন্তু সাহিত্যিক উপাদান। তাই এই আদি মধ্যযুগের ইতিহাসের ক্ষেত্রে তাই আদি মধ্যযুগের সমস্ত যে ইতিহাসের উপাদানগুলো রয়েছে সেটা নিয়ে কিন্তু আমাদেরকে পড়তে হয়। প্রথম বড় প্রশ্ন থাকে এই আদি মধ্যযুগের উপরে, যে আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান হিসেবে সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক উপাদান আলোচনা করো, এটা কিন্তু প্রথম প্রশ্ন থাকলো। তা সেটাই আমাদের প্রথমে রয়েছে সিলেবাসে, ঐতিহাসিক উৎস। উৎস বলতে এখানে সাহিত্যিক উপাদান, লিপি, মুদ্রা, এই সমস্ত উপাদান। এছাড়া আরেকটা প্রশ্ন এখান থেকে হয়, বা আরেকটা জিনিস আমাদেরকে পড়তে হয়, এই যে আমরা মধ্যযুগের প্রথম 500 বছর, 750 থেকে 1206, এই সময়টাকে আমরা বলছি আদি, অর্থাৎ আগের মধ্যযুগ, মধ্যযুগের প্রথম অংশ। তো এই যে ভাগ করাটা, এটা কতটা যুক্তিযুক্ত, ঐতিহাসিকরা এটাকে কিভাবে দেখেছেন এবং এটা নিয়ে কতটা চর্চা হয়েছে ঐতিহাসিক মহলে এই আদি মধ্যযুগ কথাটা নিয়ে, এর যে হিস্টোগ্রাফি, এর যে ইতিহাস চর্চাটা কি, সেটার উপরে কিন্তু একটা মেনলি প্রশ্ন থাকে। আদি মধ্যযুগ কাকে বলে, আদি মধ্যযুগ নিয়ে যে বিতর্ক, সেটি আলোচনা করো। তাহলে প্রথম মডিউলে এই দুটি জিনিস আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন জেনুইন থাকবে। এরপরে দেখো রয়েছে 2 নম্বর যে মডিউল বা ইউনিট, রাজনৈতিক কাঠামো, অর্থাৎ রাজনীতি। তা এই সময়ে, অর্থাৎ আদি মধ্যযুগে 750 থেকে 1206, এই সময়ে বা এর একটু যদি আগেও দেখি, আমরা 750-এর আগেও যদি দেখি, 650 পরবর্তী সময় গিয়ে যদিও দেখি, তো দেখবো এই যে শশাঙ্ক এবং হর্ষবর্ধন এদের মৃত্যুর পর কনৌজ, উত্তর ভারতের কনৌজ কে দখল করবে, কনৌজকে দখল করে রাখবে কে, যার অধিকারে, যে রাজার অধিকারে কনৌজ থাকবে, সেই রাজা সমস্ত খ্যাতির
সম্মান পাবেন, তিনি হয়ে উঠবেন ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজা। তাই এই জন্য এই কনৌজ দখল করাকে কেন্দ্র করে একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় বিভিন্ন রাজাদের মধ্যে। তা কনৌজ যদি উত্তর ভারতের মাঝে থাকে তাহলে পূর্ব দিকে বাংলাদেশের পাল শক্তি, আর পশ্চিম দিকে অর্থাৎ রাজস্থান গুজরাট অঞ্চলে প্রতিহার, গুর্জর প্রতিহার এই রাজবংশ, এবং দক্ষিণে অর্থাৎ উত্তর ভারতের দক্ষিণ দিকে দক্ষিণ ভারতে রাষ্ট্রকূট বংশ, অন্ধ্র, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র অঞ্চলে এই রাষ্ট্রকূট বংশ, এই তিন বংশ 200 বছর ধরে নিজেদের মধ্যে যুদ্ধ করেছে শুধুমাত্র কনৌজ দখল করাকে কেন্দ্র করে। কনৌজটা নিজের দখলে রাখতে চায়, তার জন্য এই তিন শক্তি একে অপরের বিরুদ্ধে সংগ্রাম করে গেছে প্রায় 2 থেকে 250 বছর, যাকে বলা হয় ত্রিপাক্ষিক সংগ্রাম বা ত্রিশক্তি সংগ্রাম। এর মূল লক্ষ্য ছিল একটাই, কনৌজ দখল করা। তাই এই সময়কার যে এই জাতিগুলো, এই যে রাষ্ট্রকূট, এই যে পাল, বাংলাদেশের ধর্মপাল, দেবপাল, প্রতিহার বংশ, মিহির ভোজ রাজা ছিলেন এখানকার, রাজপুত এবং চোল, এই সমস্ত জাতিগুলি এরাই পরবর্তীকালে ভারতবর্ষে শাসন করে। গুপ্ত বংশের পতনের পর ভারতবর্ষে ইসলামের আগমনের আগ পর্যন্ত এই 500 বছর ভারতবর্ষ কারা শাসন করেছিল? বাংলাদেশে পাল, পশ্চিম দিকে প্রতিহার, দক্ষিণ ভারতে রাষ্ট্রকূট, রাজস্থানে রাজপুত জাতি এবং একেবারে সুদূর দক্ষিণে চোল জাতি। এরাই কিন্তু এই 500 বছর রাজত্ব করেছে। এদের উপরে আমাদেরকে অনেকটাই পড়তে হবে, অনেক ইতিহাস পড়তে হবে। যেমন রাষ্ট্রকূট রাজা তৃতীয় কৃষ্ণ, তৃতীয় গোবিন্দ, এদের কৃতিত্ব পড়তে হবে। পাল বংশের ধর্মপাল, দেবপালের কৃতিত্ব পড়তে হবে। সেন বংশের লক্ষণ সেন, বল্লাল সেন, বিজয় সেন, হেমন্ত সেন, এদের ইতিহাস পড়তে হবে। প্রতিহার বংশের মিহির ভোজ বা অমোঘ বর্ষ, এই সমস্ত রাজাদের ইতিহাস পড়তে হবে। রাজপুত, এই রাজপুত কথাটা বা রাজপুত জাতিটা কারা? হিন্দু জাতি, কিন্তু এটা কারা? ভারতবর্ষের যদি নৃতাত্ত্বিক গবেষণা করা হয় তাহলে দেখা যাবে হুন জাতি ভারতকে আক্রমণ করে। এই হুন আক্রমণ, যেমন গুপ্ত সাম্রাজ্যের পতনের একটা প্রধান কারণ ছিল হুন আক্রমণ। এক দুর্ধর্ষ বর্বর ডাকাত জাতি ছিল এই হুন। শ্বেত হুন এবং কৃষ্ণ হুন দুটো ভাগ ছিল। অ্যাটিলা, মিহিরকুল এদের নেতা ছিলেন। ভারতবর্ষের দিকে মিহিরকুল এবং আসেন, এবং এই আর্য এই যে হুন জাতি, এই হুন জাতির সাথে ভারতীয় জাতির একটা সংমিশ্রণ ঘটে। যেহেতু হুনরা বহু বছর ধরে ভারতবর্ষ আক্রমণ করেছে, উত্তর ভারতের অনেক অংশে তারা দীর্ঘদিন বসবাস করেছে, এ দেশের মানুষের সাথে তাদের বৈবাহিক সম্পর্ক তৈরি হয়েছে, এবং সেই জায়গা থেকে এক নতুন জাতি, এক মিশ্রিত জাতি তৈরি হয়েছে, যার নাম এখানে রাজপুত। এই রাজপুতরা হলো হুন জাতির বংশধর এবং ভারতবর্ষের হিন্দু ধর্মের রক্ষক এবং শৌর্য বীর্যের প্রতীক। এখন এই আর্যরে মানে রাজপুত জাতির উত্থান কিভাবে হলো, এটা নিয়ে অনেক পৌরাণিক ব্যাখ্যা রয়েছে। ঋষি অগস্ত্য বিন্ধ্য পর্বতে, আরাবল্লী পর্বতে দীর্ঘদিন তপস্যা করে বীরের প্রার্থনা করেছিলেন। যজ্ঞের অগ্নিকুণ্ড থেকে 7জন যুব পুরুষ বা বীর পুরুষের আবির্ভাব ঘটে। এই 7জন বীর পুরুষের এক একজনের নাম থেকে এক একটা রাজপুত গোষ্ঠীর উদ্ভব হয়েছে এই 7জন বীরের ভিতর দিয়ে। যেমন পারমার, চৌহান, সোলাঙ্কি, কলচুরি, চেদি, এরকম বিভিন্ন রাজপুত জাতির উদ্ভব হয়েছে। এই রাজপুত জাতির উদ্ভবটা কিভাবে হলো, এদের যে বিভিন্ন গোষ্ঠীগুলো রয়েছে, তারা কোন কোন অঞ্চলে রাজত্ব করতো, তাদের রাজা বা কারা ছিলেন, তার এক লম্বা ইতিহাস। সেই ইতিহাস বা সেই রাজপুত জাতির উত্থানের উপরে কিন্তু একটা বড় প্রশ্ন হয়, এবং এটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এরপরে রয়েছে চোল। চোলেদের উপরেও কিন্তু অনেকটা পড়তে হবে। কারিকল চোল বংশের প্রতিষ্ঠা করেন। এদের এক শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজরাজ চোল, রাজেন্দ্র চোল। এরা এক সুদক্ষ নৌবাহিনী তৈরি করেন, এবং নৌবাহিনী তৈরি করে ভারত মহাসাগর, বঙ্গোপসাগরের তীরে যত দ্বীপ ছিল সেগুলো তারা দখল করে নেয়। তারা সুমাত্রা, জাভা, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই সমস্ত অঞ্চলে তারা রাজ্য বিস্তার করে। লাক্ষাদ্বীপ, আন্দামান এই সমস্ত দ্বীপ তো তাদের, শ্রীলঙ্কা, সিংহল এগুলো তাদের তো প্রথমেই তারা কবজা করে নিয়েছিল। তাদের এমনই দুর্ধর্ষ নৌবাহিনী ছিল। ভারতবর্ষে যে সমস্ত শাসকরা রাজত্ব করেছে, প্রাচীন বলো আধুনিক, এই চোলেদের মতো শক্তিশালী নৌবাহিনী কেউই তৈরি করতে পারেনি। তাই চোলেরা বিখ্যাত তাদের এই নৌবাহিনীর জন্য।
এবং নৌবাহিনীর দ্বারা তারা চোলরা বঙ্গোপসাগরকে নিজেদের হ্রদে পরিণত করেছিল, নিজেদের হ্রদে বা পুকুরে পরিণত করেছিল এই বঙ্গোপসাগর। এতটাই শক্তিশালী ছিল সেই সময় তাদের নৌবাহিনী। তা এই চোলেদের নৌবাহিনী আমাদেরকে ভালো করে পড়তে হবে। পাশাপাশি আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, চোলেদের এক শাসন ব্যবস্থা, চোল গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থা, যে পঞ্চায়েত ব্যবস্থার ভিতরে আমরা রয়েছি তার উদ্গাতা কিন্তু এই চোলেরাই দেশের শাসন ব্যবস্থায় জনগণকে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করিয়ে ভোটাভুটির মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সুন্দর সুশৃঙ্খল একটা শাসন ব্যবস্থা তারা গ্রামীণ স্তরে গড়ে তুলেছিলেন, যার নাম চোল গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থা। চোলেদের উপর এই দুটি বড় প্রশ্ন আমাদেরকে পড়তে হয় এবং যে কোনো একটা প্রশ্ন আমাদের কিন্তু পরীক্ষায় আসে। এছাড়া চোলেদের যে শিল্পকলা সেটাও খুব উন্নত ছিল। চোলদের যে নটরাজের মূর্তি বিভিন্ন স্কেল বক্সের উপর আগে দেওয়া থাকতো, নটরাজের মূর্তি ভারতের একটা প্রতীক, একটা সিম্বল, একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সিম্বল। এই সিম্বলটা বা এই যে নটরাজ মূর্তি সেটি কিন্তু চোল শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন, একেবারে শ্রেষ্ঠ নিদর্শন এটাই। তা এই চোল শিল্পকলা খুব উন্নত থাকায় চোলদের শিল্প আমাদেরকে পড়তে হয়। তাহলে রাজনৈতিক কাঠামোয় আমরা রাষ্ট্রকূট, পাল, প্রতিয়া, রাজপুত, চোল এদের ইতিহাস পড়ছি। আরো কিছুটা পড়তে হবে এই সময়, প্রায় এই যখন চোলেরা রাজত্ব করছে এই 1000 সাল নাগাদ সুলতান মাহমুদ তিনি ভারতবর্ষে আসছেন। তিনি মধ্য এশিয়ার গজনি প্রদেশের সুলতান ছিলেন। তিনি ভারতবর্ষে ডাকাতির উদ্দেশ্যে, লুট তরাজ করার উদ্দেশ্যে তিনি বারে বারে ভারতবর্ষের ধনসম্পদ লুট করার জন্য ভারতবর্ষে এসেছেন, আক্রমণ করেছেন প্রায় 17 বার। 1000 খ্রিস্টাব্দ থেকে তার শুরু এবং 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 27 বছরে তিনি প্রায় 17 বার ভারত আক্রমণ করেছেন এবং ভারতের যে প্রাচীন যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলো ভাঙচুর বা সেগুলোকে ধ্বংস করে সেখানকার ধনরত্ন লুণ্ঠন করে নিয়ে তিনি আবার নিজের দেশে ফিরে গেছেন। তার সাথে তার এক সভাকবি আল বেরুনি, তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতবর্ষে থেকে গিয়েছিলেন 10 বছর। তিনি পণ্ডিত ব্যক্তি, এদের সম্পর্কে অনেক কিছু পড়াশুনো করে অনেক কিছু শিখে জেনে তিনি একটা ভারতের একটা বিবরণ লিখে গেছেন। আল বেরুনির লেখা তহকিকি হিন্দ বা কিতাব উল হিন্দ। আসলে এই গ্রন্থটা শর্টকাটে আমরা বলি তহকিকি হিন্দ বা কিতাবুল হিন্দ। এই গ্রন্থের আসল যে নাম সেটা অনেক বড়, এটাই সব থেকে বড় গ্রন্থ বলা যায় ভারতের ইতিহাস সম্পর্কিত কোনো বিদেশি পর্যটকের লেখা। তহকিকি মলিল হিন্দ মিস মক্কাল মকবুল ফিল অক্কাল ঔ মর্ধুল, এই হচ্ছে এই বইয়ের আসল নাম। তা এই আল বেরুনি আমাদেরকে টিকা পড়তে হয় এবং আল বেরুনি সম্পর্কে অনেকটা আমাদেরকে পড়তে হয়। সুলতান মাহমুদ যে বারে বারে ভারত আক্রমণ করলেন, কেন করলেন, তার উদ্দেশ্যটা কি, সেটা নিয়েও আমাদেরকে পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। সুলতান মাহমুদ শুধুমাত্র ধনরত্ন লুণ্ঠন করার জন্য এবং তিনি ইসলামের একজন অনুগামী ছিলেন, প্রচারক ছিলেন এবং ইসলাম ধর্মকে ভারতবর্ষে প্রচার করার জন্য তিনি ভারতবর্ষে আক্রমণ করেন। তবে ভারতবর্ষে এই সুলতান মাহমুদের আক্রমণ কিন্তু প্রথম নয়। ভারতবর্ষে প্রথম মুসলিম আক্রমণ হয় আরো 300 বছর আগে 712 সালে 18 বছর বয়স্ক মোহাম্মদ বিন কাসিম, ইরানের যিনি শাসনকর্তা ছিলেন আল হজ্জাজ, তার জামাতা এবং প্রধান সেনাপতি মোহাম্মদ বিন কাসিম। এই মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষ আক্রমণ করেন, বিশেষ করে উত্তর ভারতের সিন্ধু অঞ্চলে, সিন্ধু প্রদেশ, এবং সিন্ধু প্রদেশ দখল করে এই জায়গায় এই আরবের শাসন প্রতিষ্ঠা করেন। প্রায় 300 বছর আরবরা এই সিন্ধু প্রদেশ দখল করে রাখে এবং এখানে আরবের শাসন ব্যবস্থা প্রচলিত হয়। কিন্তু তারা কখনোই ভারতের ভিতরে ঢোকার চেষ্টা করেনি, অর্থাৎ ভারতের পূর্ব দিকে বা দক্ষিণ দিকে, উত্তর দিকে কোনো দিকেই তারা কিন্তু প্রবেশ করতে পারেননি। ফলে ভারতের উপর তাদের এই আক্রমণ বা তাদের এই সিন্ধুদের শাসন করা এর যে প্রভাব, সেই প্রভাব কিন্তু ভারতের উপরে একেবারেই পড়েনি। তা যাই হোক, এখানে যে আরবরা সিন্ধু আক্রমণ করলো তার ফলাফল কি হয়েছিল সেটাই আমাদেরকে এখানে পড়তে হবে। এবং এরপরে সুলতান মাহমুদ আসছেন 1000 খ্রিস্টাব্দে, তিনি ভারতবর্ষ আক্রমণ করছেন, লুটতরাজ করছেন, ধর্ম প্রচার করার উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে আসছেন, ধনরত্ন লুণ্ঠন করার উদ্দেশ্য নিয়ে, সেই অংশটা আমাদেরকে পড়তে হয়। এরও 200 বছর পর অর্থাৎ 1200 সালে গিয়ে দেখা যায় এই গজনি প্রদেশের আরেক শাসনকর্তা মোহাম্মদ ঘোরি তিনি ভারতবর্ষ আক্রমণ করছেন, তবে সুলতান মাহমুদের মতো দেশ লুণ্ঠন করার জন্য নয়,
ডাকাতি করার জন্য নয়। তিনি এই দেশে আক্রমণ করতে এসেছিলেন, দেশকে জয় করতে, এই দেশে শাসন করতে, এবং সেটাই তিনি করতে পেরেছিলেন। 1191 সালে তিনি প্রথমে তরাইনের প্রান্তরে, ভারতবর্ষে তখন হিন্দু সম্রাট ছিলেন উত্তর ভারতে রাজা, রাজপুত রাজা চৌহান, পৃথ্বীরাজ চৌহান, তার সাথে যুদ্ধ হয়, তরাইনের প্রথম যুদ্ধ 1191। এবং এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি হেরে তিনি ফিরে যান। পরের বছর আরো শক্তিশালী হয়ে তিনি ফিরে আসেন এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি জয়লাভ করেন। আর এই ভারতবর্ষের উত্তর ভারতের তখন শ্রেষ্ঠ হিন্দু রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান, তিনি এই যুদ্ধে পরাজিত ও নিহত হচ্ছেন। এবং এই দেশ তখন বিশেষ করে উত্তর ভারতকে দখল করে নিচ্ছে এই একজন তুর্কি। আগে আরবরা এসেছিলেন, আর এবার মোহাম্মদ ঘুরি, সুলতান মাহমুদ, এনারা সবাই তুর্কি। এই তুর্কি সুলতান, যার নাম মোহাম্মদ ঘুরি, তিনি 1206 সালে তিনি দিল্লিতে সুলতানি বংশ প্রতিষ্ঠা করছেন। প্রতিষ্ঠা করে তার যে প্রধান সেনাপতি এবং জামাতা কুতুবউদ্দিন আইবক, তার হাতে সিংহাসন দিয়ে, ভারতবর্ষের দায়িত্ব দিয়ে, তিনি নিজের রাজ্যে, অর্থাৎ নিজের যে ঘুর রাজ্য গজনি, সেখানে তিনি ফিরে যাচ্ছেন মোহাম্মদ ঘুরি। ভারতবর্ষকে এক প্রকার দখল করে এখানে ইসলামের শাসন প্রতিষ্ঠা করে তার নিজের জামাতা বা প্রধান সেনাপতি, প্রধান কৃতদাস মোহাম্মদ কুতুবউদ্দিন আইবক, তাকে সেই দায়িত্ব রেখে তিনি চলে যাচ্ছেন, মোহাম্মদ ঘুরি ফিরে যাচ্ছেন নিজের দেশে। এই জায়গা পর্যন্ত আমাদেরকে রাজনৈতিক ইতিহাসটা পড়তে হচ্ছে আদি মধ্যযুগে। এবার আদি মধ্যযুগের আর একটা অংশ আমাদেরকে পড়তে হবে এর পাশাপাশি, এই আদি মধ্যযুগের কৃষি ব্যবস্থা কেমন ছিল, কৃষকদের সাথে কৃষির কি সম্পর্ক ছিল, চাষবাস কি হতো, প্রধান ফসল কি ছিল, জমির মালিকানা কার ছিল। এই সময় তো সামন্ততন্ত্রের উদ্ভব হয়েছিল, সেই আমরা এর আগে দেখেছি আগের পেপারগুলোতে বা আগের ইতিহাসে, যে গুপ্ত যুগের শেষের দিকে অগ্রহার প্রথার ভিতর দিয়ে সামন্ততন্ত্রের উত্থান হয়, দেশে অনেক জমিদারি ব্যবস্থা মাথাচাড়া দিয়ে ওঠে। তো সেই রকম প্রেক্ষাপটে এই কৃষি ব্যবস্থা কেমন ছিল, এই জিনিসগুলো পড়তে হবে। ব্যবসা বাণিজ্য কেমন ছিল, ব্যবসা বাণিজ্য বলতে আমরা আভ্যন্তরীণ সারা দেশের মধ্যে যে ব্যবসা বাণিজ্য সেটা যেমন বুঝি, তেমনি বহির বাণিজ্য, যেটা সামুদ্রিক বাণিজ্য বা স্থলপথে বিদেশের সাথে যে বাণিজ্য, সেই বাণিজ্য কেমন ছিল সেটা পড়তে হবে। দেশের মধ্যে বিভিন্ন জায়গায় অনেক নগর ছিল প্রাচীনকালে গুপ্ত যুগ থেকে, এখন নতুন করেও আবার অনেকগুলো নগরের গড়ে ওঠে, পুরনো নগরগুলির শ্রীবৃদ্ধি হয়, আবার পুরনো এই নগরগুলো আবার এই আদি মধ্যযুগে ধ্বংস অনেকগুলো হয়ে গিয়েছিল। অর্থাৎ এই যে নগরায়ন ব্যাপারটা পুরো আদি মধ্যযুগ ধরে, সেটা আমাদেরকে পড়তে হবে। পাশাপাশি পড়তে হবে দক্ষিণ ভারতের গিল্ড ব্যবস্থা। গিল্ড অর্থাৎ বণিকদের সঙ্গ, বণিকরা নিজেদের সুবিধার জন্য তারা নিজের একটা ইউনিয়ন তৈরি করে, যে ইউনিয়ন বণিকদের স্বার্থ রক্ষা করত। তাই এই ইউনিয়নের একজন চেয়ারপারসন হতেন, একজন সভাপতি হতেন, অনেক কর্মচারী থাকতেন, সবাইকে, সমস্ত বণিককে ওই ইউনিয়নের নিয়ম মেনে চলতে হতো, এবং ইউনিয়ন রাষ্ট্রের সাথে যোগাযোগ রেখে বণিকদের স্বার্থ কিভাবে আরো বেশি ভালো করা যায় সেই চেষ্টা করত। এই সিস্টেমটাকে বলা হচ্ছে গিল্ড বা বণিক সংঘ বা পুগ বা নিগম। এই গিল্ড ব্যবস্থা মানে ইউনিয়ন, বিভিন্ন কর্মচারীদের ইউনিয়ন। পরবর্তীকালে শ্রমিক যারা কাজকর্ম করে, যারা পেশাদারি কাজকর্ম করে, শিল্পী যারা, তারাও কিন্তু ইউনিয়ন বানিয়েছিল, সংঘ স্থাপন করেছিল। যেমন আমরা এখন অটো ইউনিয়নের কথা বলতে পারি। তা এখন ভারতবর্ষে, বিশেষ করে বাংলাদেশে, মানে পশ্চিম বাংলায়, এই যে সরকারি তরফে সব থেকে বড় যে বণিক সংঘ রয়েছে তার নাম বেঙ্গল চেম্বার অফ কমার্স। তো এই বণিক সংঘ আমাদেরকে পড়তে হবে। আদি মধ্যযুগে মুদ্রা ব্যবস্থার বিকাশ হয়েছিল। কয়েন, যে আমরা 1-2 টাকার 5 টাকার কয়েন ব্যবহার করি, এই কয়েন বা মুদ্রা, বাজারে যে মুদ্রার চলাচল, এটা কিন্তু বৃদ্ধি পেয়েছিল আদি মধ্যযুগে। এই মুদ্রা ব্যবস্থা কেমন ছিল এটা আমাদেরকে পাশাপাশি পড়তে হচ্ছে। শেষ যে ইউনিটটা রয়েছে, যে টপিকটা রয়েছে, যেটা দিয়ে আমাদেরকে সিলেবাস শেষ করতে হবে, সেটি হচ্ছে 4 দাগে রয়েছে ধর্মীয় সাংস্কৃতিক উন্নয়ন। তাহলে আমরা প্রথমে আদি মধ্যযুগের ভিতরে দেখেছি সাহিত্যিক উপাদান, ইতিহাসের উপাদানটা কি, আর আদি মধ্যযুগ কাকে বলে। রাজনৈতিক কাঠামো, রাষ্ট্রকূট, পাল, প্রতিহার, রাজপুত, চোল, এদের ইতিহাস পড়তে হচ্ছে। পাশাপাশি সিন্ধু দেশে আরবদের আক্রমণ, মোহাম্মদ ঘুরির আক্রমণ, সুলতান মাহমুদের আক্রমণ, এগুলো আমাদেরকে পড়তে হচ্ছে। এবং কৃষি কাঠামোতে আমরা কি দেখলাম, যে কৃষি ব্যবস্থা, জমির মালিকানা, চাষবাস, বাণিজ্য, নগরায়ন, শিল্প, গিল্ড ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা। শেষ যে পাঠ সেটি হচ্ছে ধর্মীয় সাংস্কৃতিক উন্নয়ন, অর্থাৎ এই সময় ধর্মের ব্যাপারটা কেমন ছিল সেটা আমাদেরকে জানতে হবে। আমরা এর আগে গুপ্ত যুগে বা প্রাচীন ভারতে দেখেছি যে হিন্দু ধর্মের বিকাশ হয় সেই আর্য সভ্যতা থেকে, এবং
পাশাপাশি বৌদ্ধ জৈন ধর্মের উত্থান হয় এবং গুপ্ত যুগের শেষ দিকটায় শাক্ত ধর্মের উত্থান ঘটে, অর্থাৎ শক্তি দেবীর আরাধনা। শক্তির আরাধনা বলতে এখানে দেবী দুর্গা বা কালীর আরাধনা শুরু হয়। গণেশ, কার্তিক এদের পূজা বা আরাধনা পদ্ধতি কিন্তু এই শুরু হয়েছিল গুপ্ত যুগের শেষ দিকে। তাই এই যে শক্তির আরাধনা অর্থাৎ শাক্ত ধর্মের বিকাশ ঘটে গুপ্ত যুগের শেষ পর্যায়ে। তো এখানে আমাদের দেখতে হবে 750 থেকে 1206 অর্থাৎ এই 500 বছরে ধর্মের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে। হিন্দু ধর্মে কি কি ধর্মীয় সম্প্রদায় ছিল, বৌদ্ধ এবং জৈন ধর্ম তো আগেই ছিল, কিন্তু এখন কি হয় বিভিন্ন সম্প্রদায়ে তারা ভাগ হয়ে গিয়েছিল। বৌদ্ধ ধর্ম যেমন হিনজান, মহাযান, জৈন ধর্ম যেমন ভাগ হয়েছিল শ্বেতাম্বর, দিগম্বর, এই সমস্ত ভাগগুলো আরো বেশি শক্তপোক্ত হয় এবং এই সমস্ত ভাগগুলোর ভিতর থেকে আবার অনেক উপশাখা, শাখা উপশাখা বেরিয়ে পড়ে এবং আলাদা আলাদা উপ সম্প্রদায় কিন্তু তৈরি হতে থাকে এই সমস্ত বৌদ্ধ জৈন ধর্মের ভিতর থেকে। যেমন বৌদ্ধ ধর্মের কথা যদি বলি, তাই এই সময় বাংলাদেশে বৌদ্ধ ধর্মের একটা ব্যাপক পরিবর্তন আসে পাল যুগে। হ্যাঁ, বৌদ্ধ ধর্মের ভিতর থেকে বজ্রযান, সহজযান, তন্ত্রযান, কালচক্রযান, এরকম বিভিন্ন যানের উৎপত্তি ঘটে। এক কথায় তন্ত্র মন্ত্র, জাদুবিদ্যা, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক এইগুলোর চর্চা এই সময় দেখা যায় আদি মধ্যযুগে। এছাড়া বিভিন্ন যে ধর্মীয় সম্প্রদায় যেগুলোকে কাল্ট বলা হয়, মতবাদ, সেই সমস্ত ধর্মীয় সম্প্রদায়েরও এই সময়ে উত্থান দেখা হয় অনেক। যেমন আমাদের এখানে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের কথা বলা যায় এবং সেই জায়গা থেকে রাধারানী সম্প্রদায় বা কৃষ্ণ সম্প্রদায়, এরকম বিভিন্ন সম্প্রদায়, আসমিয়া বৈষ্ণব সম্প্রদায়। বাংলাদেশে একটা শুধুমাত্র চৈতন্যদেবের যে হরি সম্প্রদায় বা বৈষ্ণব সম্প্রদায় তার মধ্যেই হাজার হাজার ভাগ হয়ে গিয়েছিল। তো এই যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়গুলো তৈরি হয়েছিল এক একটা ধর্মের ভিতরে, সব কিছু নিয়ে আমাদেরকে পড়তে হবে এই শেষ ইউনিটটায়। তাই এই হলো 4টে ইউনিটের মূল বিষয়বস্তু, এগুলোই তোমাদেরকে চর্চা করতে হবে, এর ভিতর থেকে কোশ্চেন পড়তে হবে। এখানে মেন প্রশ্ন কি হয় আমি বলে দিয়েছি, তবু আরেকবার বলে দিই। ঐতিহাসিক উপাদানগুলো কি রয়েছে আদি মধ্যযুগের, এটা একটা প্রশ্ন। আদি মধ্যযুগ কাকে বলে সেটা নিয়ে একটা বিতর্কিতমূলক প্রশ্ন। তারপরে রাজনৈতিক কাঠামো থেকে রয়েছে রাজপুত জাতির উত্থান। চোলদের ক্ষেত্রে রয়েছে চোলদের গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থা, রাজরাজ চোল, রাজেন্দ্র চোলের নৌবাহিনীর কিভাবে তৈরি করেছিলেন সেটা একটা প্রশ্ন। আরবদের সিন্ধু বিজয় একটা প্রশ্ন। সুলতান মাহমুদ আর মোহাম্মদ ঘুরি দুজনের যে ভারত আক্রমণের যে তফাৎ, একজন লুট করতে আসছেন আর একজন দেশ জয় করতে আসছেন, এই তফাৎটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন হয়। আদি মধ্যযুগের কৃষি কাঠামোর উপরে কৃষি ব্যবস্থা কেমন ছিল, বর্ণ ব্যবস্থা কেমন ছিল, জাতিভেদ প্রথা, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র এই ভাগ তো আগেই ছিল, কিন্তু এখন কি অবস্থা রয়েছে, বিভিন্ন যে উপসম্প্রদায়গুলো তৈরি হয়েছিল মানুষের বর্ণের ভিতরে, মিশ্র জাতি, সেই সমস্ত নিয়ে। বাণিজ্য কেমন ছিল, মুদ্রা, নগরায়ন, এগুলো প্রতিটাই এক একটা কিন্তু প্রশ্ন হয়। এছাড়া রয়েছে ধর্মীয় সম্প্রদায়ের উপরে ভক্তি আন্দোলন, বৌদ্ধ জৈন ধর্মের এই বিবর্তনের উপরে প্রশ্ন হয়। তা এই সব নিয়ে তোমাদেরকে সিসি 5-এ পড়তে হবে। এর পরের যে ইতিহাস অর্থাৎ 1206 এর পরের যে ইতিহাস, আদি মধ্যযুগের পরে যেটা মধ্যযুগের পরবর্তী অংশ, 1206 থেকে 1757 পলাশির যুদ্ধ পর্যন্ত, ইংরেজরা ভারতে আসার আগ পর্যন্ত, এর মধ্যে রয়েছে পুরো সমগ্র সুলতানি যুগ আর রয়েছে মুঘল যুগ। এই পুরো সময়টা কিন্তু ধরা নেই তোমাদের 7 পেপারে শুধুমাত্র সুলতানি যুগটা ধরা আছে। 1206 থেকে এখানে রয়েছে 1526 পর্যন্ত, পানিপথের প্রথম যুদ্ধ, অর্থাৎ মুঘল যুগ যখন শুরু হচ্ছে তার আগ পর্যন্ত 320 বছরের ইতিহাস রাখা আছে 7 পেপারে। এরপরে যেটা রয়েছে মুঘল যুগ, সেই মুঘল যুগটা তোমাদের পরের সেমিস্টারে গিয়ে সিসি 9 এবং 10 দুটো পেপারে রাখা আছে। মুঘল যুগটাকে আবার দুটো ভাগে ভাগ করে দুটো পেপারে রাখা আছে, অর্থাৎ মধ্যযুগের ইতিহাসের উপরে তোমাদের 4টি পেপার পড়তে হচ্ছে। প্রথমে আদি মধ্যযুগের একটা পেপার, তারপরে সুলতানি যুগের একটা পেপার, মুঘল যুগের উপরে দুটো পেপার। তা তোমাদের এই প্রথম শুরু হলো মধ্যযুগের সূচনাটাই হচ্ছে আদি মধ্যযুগ। তার ইতিহাস বলতেই সিলেবাস খুব বড় নয়, সংক্ষিপ্তই বলা যায়। অন্যান্য পেপারগুলোর সিলেবাস দেখলে এটা অনেকটা শর্টই বলা যায়। তাই এর উপরে যে সাজেশন রয়েছে, আমি সাজেশন খুব দ্রুত নিয়ে আসবো তোমাদের সামনে এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে, আলোচনার ভিতর দিয়ে তার অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। আদি মধ্যযুগের উপরে অনেক ভালো ভালো বই রয়েছে। তোমরা যারা বই পড়তে চাও, তোমাদের জন্য কয়েকটি বইয়ের কথা আমি বলে দিচ্ছি। তোমরা এই সমস্ত বইগুলি হয় তোমরা লাইব্রেরি থেকে তুলে অথবা কিনে পড়তে পারো। তো দেখো এখানে প্রথমে বলে রাখি যে প্রাচীন ভারতের এই যে দ্বিতীয় অংশটা রয়েছে, মানে এই যে ধর্ম বা সমাজ বা সংস্কৃতির উপরে যে অংশটা রয়েছে, তার উপরে একটা খুব ভালো বই, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ বই বলা যায় ভারতবর্ষে, প্রাচীন ভারতের সংস্কৃতি, ধর্ম, সমাজ,
এই যে টপিকটা বা এই যে পার্টটা রয়েছে, এই পার্টের উপরে সব থেকে ভালো রাইটার রয়েছেন ভাস্কর চট্টোপাধ্যায়। বর্ধমান ইউনিভার্সিটির ইতিহাসের প্রফেসর ছিলেন, বর্তমানে তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি মডার্ন হিস্ট্রি ডিপার্টমেন্টের আলিপুর ক্যাম্পাসের হিস্ট্রি ডিপার্টমেন্টের একজন প্রফেসর। আমি ওনার কাছ থেকেই এমএ ডিগ্রি লাভ করেছি, আমার স্যার ছিলেন। ওনার লেখা অর্থাৎ ভাস্কর চট্টোপাধ্যায়ের লেখা যে বই, সেটি থেকেও তোমরা এই প্রাচীন ভারতের এবং আদি মধ্যযুগের সমাজ সংস্কৃতির এগুলো অনেকটাই জানতে পারবে। সব থেকে ভালো বই আছে, এগুলো পড়ে নোট করার জন্য নয়, নিজের বোঝার জন্য, জ্ঞানের জন্য। আর এনার লেখা আরেকটি বই যেটার উপরে তিনি গবেষণা করে লিখেছেন, সেটি হচ্ছে তোমাদের মধ্যযুগের ইউরোপের ইতিহাস, যেটা এর পরের পেপারটাই রয়েছে। CC6 এবং CC8 যে দুটো পেপার তোমাদের রয়েছে, এই দুটি পেপারের উপরেও এই এনার লেখা যে বই রয়েছে আদি মধ্যযুগের ইউরোপের রূপান্তর, ভাস্কর চট্টোপাধ্যায়, কিংসুক চক্রবর্তী, ওনারই ছাত্র, একই সাথে ওনারা দুজনই শিক্ষকতা করেন মডার্ন হিস্ট্রি ডিপার্টমেন্টে। আমার স্যার ছিলেন এনারা দুজনই। তা এনাদের লেখা বই, এ বই তোমাদের 8 পেপার এবং 6 পেপার, এই দুটো পেপারের জন্য ওই একটা বইতেই তোমরা সব পেয়ে যাবে। আবার ওনার লেখা প্রাচীন ভারতের সংস্কৃতি, সমাজ এবং ধর্ম, এই বইটাও কিন্তু তোমাদের এই 5th পেপারটা বিশেষ করে অর্ধেক অংশটা কভার করে দেবে। বাকি অর্ধেকটার জন্য তোমরা পড়বে গোপাল চন্দ্র সিনহার বই আদি মধ্যযুগের ইতিহাস বা আদি মধ্যযুগের ইতিহাস। পরেরটি দেখো রয়েছে শাশ্বতী দাস, তুষার চক্রবর্তী, অনির্বাণ বসু। এনারা প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে আদি মধ্যযুগের ইতিহাস লিখেছেন। এনাদের লেখা আদি মধ্যযুগের ইতিহাসের বইটা তোমরা কালেক্ট করে পড়তে পারো। তার এই ছিল আজকে ভিডিওর মূল বিষয়বস্তু। খুব দ্রুত তোমাদের পরের যে পেপারটি রয়েছে CC5, সেই পেপারটির সিলেবাস নিয়ে এবং 7 বা 8 পেপারগুলোর সিলেবাস নিয়ে তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, চ্যানেলের পাশে থাকবে।